হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ম্যাচ পয়েন্টস। আজ আমরা চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 32 অথবা রাউন্ড অফ 16 প্লে অফের ম্যাচগুলোর প্রিভিউ করছি। আমি প্রত্যয় অ্যান্ড আই হ্যাভ সাহিত্য উইথ মি। হাই গাইস, কেমন আছো? ওয়েলকাম ব্যাক এগেন। আগের ভিডিওতে আমি ছিলাম না, এবার আমি আবার ব্যাক করছি। দ্যাটস ওয়াই লেটস গো। আজকে আমরা মূলত চ্যাম্পিয়ন্স লিগের প্রিভিউ নিয়ে আলোচনা করছি, তার সঙ্গে এই সপ্তাহের কিছু ম্যাচ নিয়ে আলোচনা করব। যেমন লিভারপুলের কাছ থেকে যে সবচেয়ে বড় খবর আছে সেটা হচ্ছে এফএ কাপ থেকে লিভারপুল ছিটকে গেছে। প্লেমাউথের কাছে 1-0 গোলে হেরে গেছে লিভারপুল, যেটা কিনা খুব শকিং বলা যেতে পারে লিভারপুলের কারেন্ট ফর্ম অনুযায়ী। এবং এছাড়াও যদি দেখতে চাই তাহলে হচ্ছে আমরা ম্যানচেস্টার সিটি, যে কিনা খুব কষ্ট করে একটা ম্যাচ জিতে গেছে এফএ কাপে, যেটা খুবই কষ্টকর বলতে পারা যায় ম্যান সিটির জন্য। ডি ব্রুইনে ম্যাচে মানে সেকেন্ড হাফে নামার পর ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। তো এই আর একটা রেজাল্ট আমরা দেখতে পেয়েছি। আর যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে লা লিগার টেবিলে বিশাল বড় জিনিস হয়ে গেছে, যেটা হচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদ, রিয়াল মাদ্রিদ, অ্যাটলেটিকো মাদ্রিদ এবং বার্সেলোনা পরপর তিনটেই টিম রয়েছে এবং প্রত্যেকে 1 পয়েন্টের গ্যাপে রয়েছে। তো যেটা কিনা বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ এবং অ্যাটলেটিকো মাদ্রিদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা জায়গায় দাঁড়িয়ে গেছে লা লিগার লিগ টেবিল। তো এটুকুই এই সপ্তাহের ম্যাচ নিয়ে বলা, যেখানে অ্যাটলেটিকো মাদ্রিদ এবং রিয়াল মাদ্রিদের ড্রটা বার্সেলোনাকে মূলত খুব ভালোভাবে একটা ভালো পজিশন দিয়েছে এবং বার্সেলোনা 4-1 জিতে যাওয়া, সেটাও খুব ভালো একটা রেজাল্ট দিয়েছে বার্সেলোনার জন্য। তো লা লিগার টেবিল পুরো ওপেন আপ হয়ে গেছে, এবার দেখা যাক কী হয় না হয়। ওভার টু প্রত্যয়। তো আমরা চ্যাম্পিয়ন্স লিগের যে ফার্স্ট ম্যাচ, যেটা হচ্ছে আজকে রাতে 11:30টার সময় হবে, তো সেটা নিয়ে ফার্স্টে আমরা একটু ডিসকাস করে নিই। সেটা হচ্ছে ফ্রেঞ্চ দুটো সাইড, স্টাডে ব্রেস্ট এবং পিএসজি, প্যারিস সেন্ট জার্মান, এর দুজনের মধ্যে ম্যাচ। তো ম্যাচের শুরুতেই যেটা স্ট্যাট সেটা হচ্ছে পিএসজি হচ্ছে লিগে একদম টপে আছে এবং ব্রেস্ট হচ্ছে 8th আছে। পিএসজি এই ম্যাচে একেবারেই এক সাইডেড খেলবে, তার কারণ হচ্ছে লাস্ট 20টা যে ম্যাচ হয়েছে এদের দুজনের মধ্যে, তার মধ্যে 18টাই পিএসজি জিতেছে এবং বাকি দুটো ড্র হয়েছে। তো একেবারেই একতরফা ম্যাচ হতে চলেছে। এছাড়াও পিএসজি তাদের হচ্ছে এর আগের ম্যাচে মানে ফেব্রুয়ারি 1 যে ম্যাচ হয়েছে তাদের লিগের মধ্যে, মানে লিগে, তো সেখানে হচ্ছে তারা 5-2-এ ব্রেস্টকে একদম উড়িয়ে দিয়েছে। তো সেক্ষেত্রে ডেমবেলে সেই ম্যাচে হ্যাট্রিক করে এবং তার থেকে এই ম্যাচে অনেক বেশি এক্সপেকটেশন থাকবে সবার। আচ্ছা, পিএসজি চ্যাম্পিয়ন্স লিগে যে গ্রুপ স্টেজ মানে যে লিগ স্ট্যান্ডিং, সেখানে 15 ফিনিশ করেছে 15th। তারপর হচ্ছে পিএসজি যেসব ম্যাচগুলো ফাম্বেল করেছে সেগুলো হচ্ছে নাম্বার 1 2-0 হেরেছে আর্সেনালের কাছে, নাম্বার 2 1-0 হেরেছে বায়ার্নের কাছে এবং তারপর হচ্ছে অ্যাথলেটিকো মাদ্রিদের কাছে 2-1 হেরেছে। এরপরে পিএসজি যে ম্যাচগুলো জিতেছে, ইম্পর্টেন্ট যে কটা ম্যাচ, সেগুলো হচ্ছে নাম্বার 1 সিটির কাছে 4-2 জেতা এবং ভিএফবি স্টুটগার্টের কাছে 4-1 জিতেছে। সেদিক থেকে তাদের অপোজিশন যে ব্রেস্ট হচ্ছে লিগে 18th ফিনিশ করেছে, চ্যাম্পিয়ন্স লিগের যে গ্রুপ স্টেজ মানে যে লিগ স্ট্যান্ডিং, সেখানে 18th ফিনিশ করেছে। এরপরে তারা হচ্ছে যে উল্লেখযোগ্য ম্যাচগুলো জিতেছে সেটা হচ্ছে সেটা হচ্ছে পিএসভি আইনডোভেন, যেটা হচ্ছে হোমে তারা ম্যাচ 1-0 জেতে এবং তার পাশাপাশি তারা লেভারকুসেনের সাথে 1-1 ড্র করে। আচ্ছা, এই ম্যাচে মোস্ট প্রবাবলি পিএসজি একেবারেই একতরফা খেলবে, তার কারণ হচ্ছে যে ডেমবেলে লিগে 16টা গোল 9টা অ্যাসিস্ট দিয়ে একেবারেই এগিয়ে আছে এবং ইউসিএল তার পাশাপাশি 4টে গোল আর 1টা অ্যাসিস্ট দিয়ে ডেমবেলে অনেক বেশি এগিয়ে আছে। এর পাশাপাশি পিএসজি এটা অ্যাডভান্টেজ পাবে, সেটা হচ্ছে খুইচা কোয়ারাটস্কেলিয়ার সাইনিং এবং তার রেজিস্ট্রেশন। তো সেক্ষেত্রে দেখতে গেলে ব্রেস্টের কোনো ম্যাচের মধ্যে মানে কি বলবো যে কোনো সাইডই ভারী না, সেক্ষেত্রে পিএসজি একতরফা ম্যাচ জিতবে এবং এটাই হচ্ছে এই ম্যাচের প্রেডিকশন। ওভার। অবশ্যই পিএসজি ম্যাচটা নিয়ে আমরা আলোচনা করলাম। এবার যেটা আরেকটা ম্যাচ রয়েছে সেটা খুব একটা মানে খুব বিলো স্ট্যান্ডার্ড ম্যাচ হতেও পারে, না হতে পারে, কারণ স্পোর্টিং সিপি এবং বরুসিয়া ডর্টমুন্ডের খেলা যেটা হবে আর কি আজকে। তো সেই ম্যাচটাতে বেসিক্যালি দুটো টিমই খুব খারাপ ফর্মে রয়েছে অ্যাকচুয়ালি বলা যেতে পারে। স্পোর্টিং সিপি লিগের টপ থাকলেও ম্যানেজার চলে যাওয়ার পর স্বাভাবিকভাবেই তাদের একটা বাজে ফেস চলছে এবং অ্যাকচুয়ালি এখানে যেটা বলা সেটা হচ্ছে তারা যে কী যেন বলে যে চ্যাম্পিয়ন্স লিগের লিগ টেবিলে সেটা হচ্ছে 23 নম্বর পজিশনে শেষ করেছে এবং লিলের সাথে 2-0 গোলে ম্যাচ জেতে এবং সিটির সাথে 4-1 গোলে ম্যাচ জেতে এবং ড্র করে হচ্ছে পিএসভির সাথে। ঠিক আছে, তো এটা একটা বড় বিষয়।
স্পোর্টিং সিপির ফর্ম যদি দেখতে চাই এবং যদি আমরা তাদের হারগুলো দেখতে চাই, সেটা হচ্ছে আর্সেনালের কাছে তারা 5-1 হারে, আর ক্লাব ব্রুজের কাছেও তারা 2-1 হারে এবং লিপজিগের কাছে তারা হারে 2-1। এছাড়াও যদি আমরা তার ড্র একটা দেখি, সেটা হচ্ছে বলগ্নার সাথে ড্র করে এবং আমরিম তারপরে চলে যায়, মানে কোচিং ছেড়ে দেয় আর কি স্পোর্টিং সিপি। তো এরপরে যেটা হয় সেটা হচ্ছে আমরা যদি দেখি যে ওদের মেন সিএফ যে ভিক্টর গয়কারেস, সে কিন্তু আজকের ম্যাচে স্টার্ট নিয়ে খুব একটা শিওর নয়, মানে সে স্টার্ট করবে কি করবে না। অর্থাৎ তাদের অ্যাটাকিং যে মেন, মানে অ্যাটাকিংটাই যে মেন তাদের অস্ত্র, সেটা কিন্তু খুব একটা কাজে লাগবে না এই ম্যাচে যদি গয়কারেস স্টার্ট না করে। এবার আসি যদি ডটমুন্ডের কথায় আসতে গেলে তারা এখন লিগে 11th রয়েছে, ঠিক আছে। তো তারা লাস্ট গেমটা তাদের স্টার্টগার্ডের সাথে ম্যাচটা হারে এবং তারা ইয়েতে কী যেন বলে চ্যাম্পিয়ন্স লিগেও খুব ভালোভাবে, মানে ভালো পজিশনে না, তারা 10 নম্বরে রয়েছে আই থিঙ্ক। তো তারা সেল্টিকের সাথে 7-1 গোলে ম্যাচ জেতে এবং ক্লাব ব্রুজের সাথে 3-0 গোলে ম্যাচ জেতে। এছাড়াও তারা হেরেও যায় বলগ্নার সাথে 2-1 এবং বার্সার সাথে 3-2 এবং 5-2 হারে রিয়েলের কাছে। রিয়েল বেটিস তো এটা, তাই তো নাকি? না সরি, রিয়েল মাদ্রিদের কাছে, সরি মাদ্রিদের কাছে। তো যাই হোক, এছাড়া যদি দেখি আমরা হচ্ছে গুরাসি তাদের টপ স্কোরার বলা যেতে পারে, সে খুব ভালো ফর্মে রয়েছে। কিন্তু এটা ছাড়াও যে মেন জিনিস সেটা দেখতে হবে, সেটা হচ্ছে তাদের নিউলি অ্যাপয়েন্টেড কোচ নিকো কোভাচ খুব ভালো একটা কোচ এবং সে বরুসিয়া ডর্টমুন্ডে কীরকম এফেক্ট ফেলতে পারে সেটা চ্যাম্পিয়ন্স লিগে আজকের ম্যাচে দেখা যাবে। যদিও গত ম্যাচে তারা লিগের ম্যাচে জয়লাভ করতে না পারলেও তাদের টাইম লাগবে, তো সেটা দেখা যাক কতদূর কী হতে পারে। তো এটা ছাড়াও যদি আমরা দেখি স্পোর্টিং সিপিরও নতুন ম্যানেজার যে হয়েছে রুই বোর্জেস আছে এই মুহূর্তে, তো সেটাও একটা দেখার বিষয়, সেও কীভাবে স্পোর্টিং সিপিকে এগিয়ে নিয়ে যায় এই ম্যাচটাতে। তো এই ম্যাচটা নিয়ে এটুকুই। তো নেক্সট টু প্রত্যয়। হ্যাঁ, এই ম্যাচের আরেকটা ইম্পর্টেন্স যেটা, সেটা হচ্ছে এই দুটো টিম খারাপ খেলার পরেও তারা রিসেন্টলি যে দুটো কোচ অ্যাপয়েন্ট করেছে, মানে অ্যাকচুয়ালি নিকো কোভাচ হচ্ছে কি বলে ডটমান্ডের হয়ে যে কোচিংয়ে তা হচ্ছে তার সে বরাবরই, মানে সে হচ্ছে ফ্র্যাঙ্কফুর্টের মোস্ট প্রবাবলি খুব ভালো কোচিং করিয়েছিল, কিন্তু তারপরে দুটো ফেজ মানে বায়ার্ন মিউনিক এবং উলসবার্গের হয়ে সে খুবই খারাপ পারফরমেন্স দেয় এবং তার হচ্ছে 3-at-back সিস্টেম হচ্ছে ডটমান্ডে কতটা শাইন করবে কিনা তারপর মানে সেটাও দেখার। তো সেক্ষেত্রে নিকো কোভাচ আর অপোজিটে তাদের কি বলে স্পোর্টিংয়ের হচ্ছে নতুন কোচ, মানে স্পোর্টিংয়ের অ্যামোরিম যাওয়ার পর তাদের যে ইন্টারিম কোচ ছিল সে ছিল হচ্ছে জোয়াও পেরেইরা। তাকে তার ভালো বাজে পারফরমেন্সের জন্য তাকে 8 গেম পরেই তারা স্যাক করে দেয় এবং তারপরে ডিসেম্বরে তারা নতুন ম্যানেজার নেয় রুই বর্জেস। তো সেক্ষেত্রে সম্পূর্ণ দুটো নিউ কোচের যে নিউ মানে ফরমেশন বা ট্যাকটিক্স সেটা হচ্ছে কীরকম পারফরমেন্স দেবে সেটা বলা মুশকিল। তবুও কে জিততে পারে বলে মনে হচ্ছে? এটাতে আমি এখনো শিওর নই কে জিততে পারে বা কিছু। এই ম্যাচটা নিয়ে আমি অ্যাকচুয়ালি খুব ওয়ারিড বলা যেতে পারে, তার কারণ এই ম্যাচটা কী হতে পারে কেউ জানে না অ্যাকচুয়ালি, কারণ দুটো টিমই একেবারে স্ক্র্যাচ থেকে আশা করা যায় শুরু করছে। তো দ্যাটস ওয়াই এই ম্যাচটা যেমন ইন্টারেস্টিং হবে, সেক্ষেত্রে তাদের ভবিষ্যতও এই ম্যাচটার উপর অনেকটা ডিপেন্ড করবে যে তাদের ক্লাবগুলোর এই সিজনের এই মরশুমের ভবিষ্যৎটা কী হতে পারে। তো এই ম্যাচটা দেখা যাক কী হয়। এই ম্যাচটা এখনও আমি বলতে পারছি না, বাট স্টিল আমি ডটমুন্ডকে এগিয়ে রাখবো। ওকে আচ্ছা, নেক্সট আমরা যে ম্যাচে আছি সেটা হচ্ছে জুভেন্টাস ভার্সেস পিএসভি আইন্ডহোভেন। জুভেন্টাস পিএসভির সাথে তাদের ইউসিএল এর যে ডেবিউ ম্যাচ আছে, মানে ডেবিউ ম্যাচ ছিল অ্যাকচুয়ালি ফার্স্ট যে ম্যাচ ডে ছিল, সেখানে তারা অলরেডি 3-1 পিএসভিকে হারিয়ে দিয়েছিল। তো কিন্তু তারপরে পিএসভি একটা মারাত্মক কামব্যাক দেয় এবং জুভেন্টাসকে টপকে লিগ স্ট্যান্ডিংয়ে ওপরে উঠে যায়। আচ্ছা, জুভেন্টাস লিগে 5th পজিশনে আছে এবং তারা 20th পজিশনে ফিনিশ করেছে গ্রুপ স্টেজ বলতে লিগ স্ট্যান্ডিংয়ে ইউসিএল এর। জুভেন্টাসের যেটা প্রবলেম সেটা হচ্ছে তারা কনসিস্টেন্সি, মানে তাদের গোল স্কোরিংয়ে যে কনসিস্টেন্সি সেটা খুবই ল্যাক করছে এবং তাদের এই কারণে সমস্ত ম্যাচ, যেসব ম্যাচ জিতেছে অথবা ড্র করেছে সেই ম্যাচগুলো প্রচণ্ড লো স্কোরিং ম্যাচ, মানে রেজাল্ট বেরিয়েছে তাদের ক্ষেত্রে। আচ্ছা, নেক্সট এই কারণে তারা যাকে সাইন করেছে সেটা হচ্ছে র্যান্ডাল কোলোমুয়ানি, পিএসজি থেকে লোনে সাইন করিয়েছে, যে হচ্ছে এসেই নিজের পারফরমেন্স দেখাতে শুরু করেছে, কারণ সে লিগে 3টে ম্যাচের মধ্যে 5টা গোল দিয়েছে এবং তাকে রেজিস্টার করে নেওয়া হবে নিশ্চয়ই জুভেন্টাস। এরপর আমরা পিএসভির দিকে আছে, পিএসভি আইন্ডহোভেন সেকেন্ড আছে নিজেদের লিগে, ডাচ লিগে, এবং
তারা 14th ফিনিশ করেছে ইউসিএল স্ট্যান্ডিংয়ে, গ্রুপ স্ট্যান্ডিংয়ে। এরপরে পিএসভির কিছু প্রোজ নিয়ে কথা বলি, সেটা হচ্ছে তাদের প্রোজ হচ্ছে একমাত্র যে ফ্রি ফ্লোয়িং অ্যাটাক। তারা প্রচণ্ড ভালোভাবে নিজেদের অ্যাটাকারগুলোকে এত সুন্দর ইউজ করে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন পজিশন থেকে তারা অ্যাটাক তুলতে পারে। এরপরে হচ্ছে পিএসভির যেটা সেটা হচ্ছে তাদের ডিফেন্স। তারা লিগে 24টা গোল খেয়েছে এবং ইউসিএলে তারা 12টা গোল কনসিড করেছে। তো সেক্ষেত্রে তাদের ডিফেন্সও দেখতে গেলে প্রচণ্ড ভালনারেবল। এবং তার পাশাপাশি একটা যে ডিসঅ্যাডভান্টেজ সেটা হচ্ছে তাদের টপ প্লেয়ার, সেটা হচ্ছে রিকার্ডো পেপি, সে হচ্ছে সিজনের জন্য আউট হয়ে গেছে। তো সেক্ষেত্রে এই ম্যাচটা দেখা যাবে যে জুভেন্টাস কি পিএসভিকে আটকাতে পারবে তাদের অ্যাটাককে, নাকি সেই লো স্কোরিং গেমেই নিজেদের বের করার চেষ্টা করবে। কিন্তু যেহেতু ম্যাচ 2 লেগের, তো সেক্ষেত্রে সিরিজ ড্রয়ের জন্য আমি জুভেন্টাসকে পিএসভি আইন্ডহোভেনকে এগিয়ে রাখবো, কারণ তাদের হচ্ছে সেকেন্ড লেগ নিজেদের হোমে থাকবে এবং তাদের অ্যাটাকিং যা, সেক্ষেত্রে জুভেন্টাসের ডিফেন্সকে তারা ভাঙতেও পারে। তো এটাই হচ্ছে এই ম্যাচের প্রেডিকশন। নেক্সট শায়দ তো নেক্সট যেটা সবচেয়ে বড় ম্যাচ আজকে, সেটা হচ্ছে ম্যানচেস্টার সিটি এবং রিয়াল মাদ্রিদের সেই সেম স্ক্রিপ্ট। দেখা যাক এবারে কি হয়। কিন্তু ব্যাপারটা সেটা হচ্ছে এবারে নতুন যেহেতু ফরম্যাট, সেই জন্য এবার একটু অন্যরকম কিছু দেখার আশা করতেও পারি আমরা। তার কারণ হচ্ছে এই ম্যাচে যেটা সচরাচর মানে দেখা যায় সেটা হচ্ছে হালান্ড এবং রুডিগারের যে ডুয়েলটা, কিন্তু সেটা হয়তো এই ম্যাচে দেখা যাবে না, কারণ রুডিগার ইনজিওর্ড আছে। তো এটা একটা সবচেয়ে বড় বিষয়। তো হালান্ডকে রুডিগারের পকেটে দেখা যাবে না। দ্যাটস ওয়াই ডিফেন্স লাইনে খুব ভালোভাবে সিটি হয়তো চাপ ক্রিয়েট করতে পারবে, কারণ সিটির ফরওয়ার্ড লাইন অ্যাকচুয়ালি খুব একটা খারাপ পারফরমেন্স করেনি। সিটিরও যে প্রবলেমটা সেটা হচ্ছে সিটির ডিফেন্স। এবার সিটির ডিফেন্সে যে প্রবলেমটা ছিল রুবেন ডিয়াস এবং না থাকার জন্য, এবং সেই যে জায়গাটা ভরপাই করার জন্য সেটা হচ্ছে খুসানভকে সাইন করিয়েছে। তো এবার খুসানভও দেখা যাক নতুন চ্যাম্পিয়ন্স লিগে কীরকম কী ইম্প্যাক্ট ফেলতে পারে। এবার ব্যাপারটা সেটা না, ব্যাপারটা আর একটা জিনিস, রুবেন ডিয়াস কিন্তু ব্যাক করেছে। রুবেন ডিয়াস খেলবে কিনা সেটা একটা বড় ব্যাপার। রুবেন ডিয়াস লাস্ট ম্যাচে তো যেহেতু ছিল না, সেই জন্য ডাইরেক্ট চ্যাম্পিয়ন্স লিগে, ইনফ্যাক্ট চ্যাম্পিয়ন্স লিগের স্কোয়াডে রদ্রিগো নিয়েছে সিটি, তো রদ্রিগো রেজিস্টার্ড হয়েছে। তো এটা একটা বড় বিষয় যে সিটি কীভাবে তাদের ম্যান ম্যানেজমেন্ট করে, অর্থাৎ গুয়ার্ডিওলা কীভাবে ম্যান ম্যানেজমেন্ট করে। রিসেন্ট সিটি যদিও নিকোকে সাইন করেছে আই থিঙ্ক, তাই তো? হ্যাঁ, নিকো গঞ্জালেসকে সাইন করিয়েছে, কিন্তু তার স্টার্টটা খুব একটা সুবিধা হয়নি। ফার্স্ট ম্যাচে এফএ কাপে খুব মানে 15-20 মিনিটের মধ্যেই খুব বাজেভাবে ইনজিওর হয়, 22 মিনিটে ইনজিওর হয়ে বেরিয়ে যায় মাঠ থেকে। তো খুব একটা ভালো স্টার্ট ছিল না। তো এবার জানে না এই ডেসপারেট সাইনিং ছিল রদ্রির জায়গায়, কিন্তু সেটা মানে ব্যাকফায়ার করে গেছে। এবার সেটা আবার কি সিটি কি করবে সেটা জানা নেই। এবার সিটির যদি ওভারঅল দেখি, সেটা হচ্ছে সিটি জেনারেলি কাউন্টার অ্যাটাকে গোল খায়, একদম পরিষ্কার কথা। তো কাউন্টার অ্যাটাকে গোল খায়, এবং রিয়াল মাদ্রিদের যে স্পিডি ফরওয়ার্ড আছে ভিনিসিয়াস, এমবাপে এবং রদ্রিগো উইথ বেলিংহামকে যদি আমরা ইনক্লুড করি, তাহলে তারা কিন্তু খুব ভালো কাউন্টার অ্যাটাকে যায়। তো দুটো টিমেরই যদি আমরা টপ প্রোজ দেখি, সেটা হচ্ছে তাদের অ্যাটাক। তো তারা অ্যাটাক কিন্তু খুব ভালো করবে, কিন্তু ডিফেন্সে কী হবে সেটা বলা যাচ্ছে না। তো এই ম্যাচে আই থিঙ্ক যদি সব ঠিকঠাক যায়, তাহলে অনেক গোল আমরা হয়তো দেখতে পারবো, খুব হাই স্কোরিং ম্যাচ একটা হলেও হতে পারে। এবার সিটির কথা যদি আছে, সিটির লাস্ট লিগ গেম 5-1 হারে আর্সেনালের কাছে, এটা খুব লজ্জাজনক হার, এবং তাদের লিগে তারা 5 নম্বরে রয়েছে। এবং যদি আমরা রিয়াল মাদ্রিদকে দেখি, রিয়াল মাদ্রিদও অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে লাস্ট ম্যাচ ড্র করে আসে, এবং যদি দেখি তারা হচ্ছে লিগে টপে আছে। তো এটা একটা খুব বড় ডুয়েল হতে পারে ম্যানচেস্টার সিটি এবং রিয়াল মাদ্রিদের এই বড় ম্যাচটা। তারা লাস্ট 6 বছরে 5 বার নিজেদের ফেস করেছে চ্যাম্পিয়ন্স লিগে। এটা কী বলবো, খুব প্যাথেটিক স্ক্রিপ্ট বলতে পারা যায়। তো এইটুকুই বলা এই ম্যাচটা নিয়ে। তো এছাড়া যদি আর দেখি, তাহলে সিটি চ্যাম্পিয়ন্স লিগে প্লে অফসে কোয়ালিফাই করতে গিয়েও খুব খুঁড়িয়ে কোয়ালিফাই করতে হয়েছে তাদেরকে, এবং সেটা খুব ডেসপারেট ছিল ব্যাপারটা, যে লাস্ট ম্যাচে তাদের জিততেই হবে, একটা নকআউট ম্যাচ, সেই ম্যাচটা জিতেছিল স্বাভাবিকভাবেই। কিন্তু দেখা যাক সিটি কী করতে পারে। কিন্তু স্টিল আমি
রিয়েল মাদ্রিদের যেহেতু ইনজুরি লিস্ট খুব বেড়ে গেছে, লিটারালি নেই কেউ ডিফেন্সে সেরকমভাবে, মিডেও কোনো সেরকম বড় মদ্রিচ, সেই আবার মদ্রিচকেই খেলাবে। তো ওই মিড এবং অ্যাটাক যেটা, এই দুটো পজিশানই একমাত্র যদি বলা যায় রিয়েল মাদ্রিদকে ম্যাচে এগিয়ে রাখতে পারে, কিন্তু জানি না কী করবে, কারণ ডিফেন্সে আই থিঙ্ক কুর্তোয়া খেলবে না, তাই না প্রত্যয়? মনে হচ্ছে না খেলবে। হ্যাঁ, তো আবার খেলাতেও পারে। কুর্তোয়ার একটা ইনজুরি হয়েছে, ইনজিওর্ড না অ্যাকচুয়ালি, লাস্ট ম্যাচে লুনিনকে। হ্যাঁ কুর্তোয়ার ইনজুরি হয়েছে। ইনজুরি হয়েছে একটা, আচ্ছা। তো মেজর নয়, কিন্তু দেখা যাক কুর্তোয়া যদি না খেলে তাহলে তো ডিফেন্স নিয়ে কোনো কথাই যাবে না রিয়েল মাদ্রিদের, পুরো আর কিছু বলার নেই। তো যাই হোক, এই ম্যাচটায় হাই স্কোরিং ম্যাচ হওয়ার চান্স আছে, এবং এই ম্যাচটায় আমি সিটিকে এগিয়ে রাখবো আশা করা যায়। এবার যদি অ্যাঞ্চেলোতি মাস্টার প্ল্যান কিছু বের করতে পারে নিজের ভুরু কুচকে, তো দেখা যাক কী হয়। আচ্ছা, এই ম্যাচটার যে মানে লাস্ট আমরা অনেক বছর ধরে দেখছি, কিন্তু স্টিল এই ম্যাচটা এতটাই ইম্পর্টেন্ট কারণ হচ্ছে দুটো টিমের ফিলোসফির একটা ম্যাচ। একটা হচ্ছে এক সাইডে যেটা হচ্ছে পজিশন গেম প্লে, যেটা হচ্ছে ম্যানচেস্টার সিটি পেপ গার্ডিওলা যে ফিলোসফি, সেখানে হচ্ছে পজিশন গেম, আর তার অপোজিট মানে একেবারেই ঠিক ওটা নর্থ পোলের একটা সাউথ পোল, সেটা হচ্ছে অ্যানচেলোত্তির কাউন্টার অ্যাটাক, যেটা রিয়াল মাদ্রিদের ফিলোসফি। তো সেক্ষেত্রে এই ভার্সেস মানে ফায়ার ভার্সেস আইস ম্যাচটা খুব একটা ইম্পর্টেন্ট, বা খুব একটা লোকের মানে কি বলবো, যে সবার এক্সাইটমেন্ট খুব বাড়িয়ে রাখে এই ম্যাচটা। তো সেটা দেখার এবার নেক্সট কি করে এরা আজকে। আচ্ছা, নেক্সট যেটা হচ্ছে যে ম্যাচ নিয়ে আমরা আলোচনা করবো, সেটা হচ্ছে ক্লাব ব্রুজ ভার্সেস আটলান্টা। ক্লাব ব্রুজ নিজের লিগে সেকেন্ড, এবং তারা হচ্ছে গ্রুপ স্ট্যান্ডিংয়ে 24th ফিনিশ করেছে। তারা হচ্ছে যেগুলো উল্লেখযোগ্য ম্যাচ জিতেছে, সেটা হচ্ছে 1 নম্বর নিজেদের হোমে জিতেছে 2-1 স্পোর্টিং সিপির এগেনস্টে। আচ্ছা, তারপরে 1-0 জিতেছে অ্যাস্টন ভিয়ার এগেনস্টে, এবং তারা জুভেন্টাসের সাথে 1-1 ড্র করেছে। ক্লাব ব্রুজের যে দুটো প্লেয়ারের উপর নজর রাখা উচিত, সেটা হচ্ছে একটা হচ্ছে স্ট্রাইকার যে ক্রিস্টস জলিস এবং হান্স ভানাকেন। আচ্ছা, এরপর আমরা আছি অ্যাটলান্টার কথায়। এই ম্যাচটা মোস্ট প্রবাবলি একতরফাই হবে, কারণ হচ্ছে অ্যাটলান্টার যে টিম, সেটা আমি জাস্ট বলছি যে ওরা লিগে এখন থার্ড আছে, কিন্তু ফিনিশ করেছে 9th-এ, মানে চ্যাম্পিয়ন্স লিগের যে গ্রুপ স্টেজে, মানে যে লিগ স্ট্যান্ডিংয়ে তারা জাস্ট একটুখানির জন্য, মানে লাস্ট ম্যাচটির জন্য হচ্ছে তারা টপ 8 ছিটকে, মানে টপ 8 থেকে ছিটকে 9th-এ চলে এসছে। তার জন্য তাদের এখন প্লে অফ খেলতে হচ্ছে। তো তাদের পারফরমেন্স বরাবরই ভালো ছিল, তাদের ফর্মও যথেষ্ট ভালো ছিল। আচ্ছা, অ্যাটলান্টার যে স্ট্রাইকার মাতেও রেতেগি এখন 20 গোল করে লিগের টপ স্কোরার হয়ে আছে, এবং রিসেন্টলি সে হচ্ছে লাস্ট ম্যাচে হেলাস ভেরোনার কাছে তাদের এগেনস্টে 4টে গোল করেছে এক ম্যাচে। আচ্ছা, এরপরে অ্যাটলান্টার যে দুটো প্লেয়ার আরও দুটো মানে নজর রাখার মতো, তারা হচ্ছে এক হচ্ছে তাদের মিডফিল্ডার এডারসন, আর একটা হচ্ছে জুয়ান কোয়াদ্রাদো, দ্য ভেটারান প্লেয়ার। এবং তাদের এর পাশাপাশি যেটা বেনিফিট, সেটা হচ্ছে মোস্ট প্রবাবলি মানে স্কামাক্কা এবং স্ক্যালভিনি, এই দুটো প্লেয়ার মোস্ট প্রবাবলি তারা রিটার্ন করবে, এবং এই দুটো প্লেয়ার যখন খেলবে তখন গ্যাসপারিনির আরও বিভিন্ন রকম অ্যাটাকের ওয়ে বেরিয়ে আসবে। এবং স্ক্যালভিনি তো ভালো খেলেই, স্কামাক্কার থেকেও স্ক্যালভিনির ওপর নজরটা বেশি থাকবে সবার। আচ্ছা, অ্যাটলান্টা ভালো খেললেও চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফ কেন বলছি, যে গ্রুপ স্টেজে তারা দুটো আনএক্সপেক্টেড ম্যাচ হেরেছে, সেটা হচ্ছে একটা ম্যাচ হেরেছে, সেটা হচ্ছে 3-2 হেরেছে রিয়ালের কাছে, এবং 2-2 ড্র করেছে বার্সেলোনা, যেটা হচ্ছে তাদের জেতার কথা ছিল, কিন্তু ড্র করার হারা একই রকম, কারণ হচ্ছে তারা সেই ম্যাচে ড্র করার জন্য নিজেদের টপ 8 থেকে ছিটকে টপ 9-এ চলেছে, মানে 9th প্লেসে এসছে। আচ্ছা, এই ম্যাচে যেটা বললাম যে অ্যাটলান্টা বা গ্যাসপারিনির আন্ডারে অ্যাটলান্টা একেবারে একতরফা খেলবে, সেটা এক্সপেক্ট করা যাচ্ছে। ক্লাব ব্রুজ ভালো খেললেও অ্যাটলান্টাকে মনে হয় না টপকাতে পারবে, এবং তা সত্ত্বেও অ্যাটলান্টার আবার সিরিজ ড্র আছে, মানে নেক্সট ম্যাচ তাদের হোমে। তো সেক্ষেত্রে আমার মনে হয় না ক্লাব ব্রুজ তাদের টপকাতে পারবে। আচ্ছা, নেক্সট ম্যাচ যেটা বলা, সেটা হচ্ছে আর একটা একতরফা ম্যাচে বলা যেতে পারে, সেটা হচ্ছে সেল্টিক ভার্সেস বায়ার্ন মিউনিখ। তো বায়ার্ন এই ম্যাচে অবভিয়াসলি এগিয়ে, তো বায়ার্নের টিমের সঙ্গে সেল্টিকে সেরকমভাবে আমি কোনো তুলনাই করতে চাই না। তো সেল্টিক নিজেদের লিগে টপে থাকলেও ঠিক আছে, তারা চ্যাম্পিয়ন্স লিগে কিন্তু 21তম পজিশনে ফিনিশ করে, এবং তারা ডর্টমুন্ডের কাছে 7-1 গোলে হারে, এবং অ্যাস্টন ভিলার কাছে 4-2 গোলে হারে, এবং এটা খুব মানে বড় মার্জিনে হার বলতে পারা যায়। সেখানে বায়ার্ন মিউনিখ তাদের লিগে টপে আছে, এবং তারা চ্যাম্পিয়ন্স লিগ টেবিলের 12th অর্থাৎ 12 নম্বর পজিশনে শেষ করেছে। এবং তারা যদি তাদের কাছে বড় হার যদি দেখা যায়, সেটা হচ্ছে তারা একমাত্র বার্সার কাছেই 4-1 গোলে হারে, এবং ফেয়েনুর্ডের কাছে হারে হচ্ছে 3-0 গোলে। তো এটা একটা খুব একটা ওরির কিছু নেই এখানে। তো বায়ার্ন মিউনিখ অবভিয়াসলি তারা
এই ম্যাচটা অনেক যথেষ্টভাবে এগিয়ে থাকবে। এবং তার উপরে সবচেয়ে বড় বিষয় সেটা হচ্ছে সেল্টিকের যে প্লেয়ার ফুরুহাসি তাকে তারা সেলও করে দেয়, যে কারণে সেল্টিকের স্কোয়াডে একটা ফাঁকা জায়গা বা একটা এক্সপ্লয়েট করার জায়গাও ভালো রয়েছে। তো বায়ার্নের পারফরমেন্স অনুযায়ী বায়ার্নকে জিতে যাওয়া উচিত এই ম্যাচটা, খুব দুটো লেগেই। তো দেখা যাক এই ম্যাচটায় কী হয়। নেক্সট সেল্টিকের এর পাশাপাশি যারা মানে তাকে যারা মানে কি বলবো যাকে তারা রেজিস্টার করবে সেটা হচ্ছে তাদের জোটা ফিলিপে, যে প্লেয়ারটাকে সেল্টিকের জার্সি ছাড়া দেখতে পাওয়া মানে অ্যাকচুয়ালি সেল্টিকের সাথে জোটা ফিলিপে একেবারে মিলেমিশে আছে। তো সেক্ষেত্রে তাকে তারা ফিরে পেয়েছে। এখন দেখা যাক বায়ার্নের সাথে জোটা সেই রকম পারফরমেন্স দিতে পারে কি। নেক্সট আমরা যে ম্যাচে যাবো সেটা হচ্ছে এস মোনাকো ভার্সেস এসএল বেনফিকা, দ্য ইউথ ভার্সেস দ্য এক্সপিরিয়েন্স। তো এই ম্যাচে বেনফিকা হচ্ছে মোনাকোর সাথে এর আগেও গ্রুপ স্টেজে মানে ইউসিএল এর যে গ্রুপ স্টেজ আছে সেখানেও ম্যাচ খেলেছে, এবং তাদের বেনফিকা সেখানে অ্যাওয়ে ম্যাচে মানে মোনাকোর হোমে গিয়ে 3-2 হারিয়ে এসেছে তাদের। মোনাকো নিজেদের লিগে 4th পজিশনে এবং সেখানে লিগ স্ট্যান্ডিংয়ে তারা 17 পজিশনে ফিনিশ করেছে। মোনাকো হচ্ছে আর্সেনালের কাছে অ্যাওয়ে ম্যাচে 3-0 হেরেছে এবং ইন্টারের কাছে অ্যাওয়েতেও 3-0 হেরেছে, কিন্তু তারা বার্সেলোনাকে আনএক্সপেক্টেডলি 2-1 বার্সেলোনাকে 2-1 হারিয়েছে নিজেদের হোমে, এবং অ্যাস্টন ভিলার এগেনস্টেও নিজেদের হোমে 1-0 জিতেছে। আচ্ছা, যেটা বলছিলাম যে এস মোনাকোর যে ইউথ স্কোয়াড তার মধ্যে যে ইম্পর্টেন্ট যে কটা প্লেয়ার তাদের উপর নজর রাখতে হবে সেটা হচ্ছে নাম্বার 1 তাকুমি মিনামিনো, তারপর হচ্ছে গোলোভিন, সিঙ্গো, আকলিউশ, বেনসেগির এবং তার পাশাপাশি জাকারিয়া। এরা প্রত্যেকে নিজেদের বেস্ট ফর্মে আছে এবং এদের যে ইয়াং যে ব্লাড সেটা হচ্ছে তারা কাজে লাগাতে পারে খুব খুব সম্ভবত যে তাদের কোচ। কিন্তু তাদের হচ্ছে টিমে যেটা ইনকনসিস্টেন্ট মানে কি বলবো যেটা হচ্ছে প্রবলেম ছিল যারা সেটা হচ্ছে 1 নম্বর বালোগুন, যে ফোলারিন বালোগুন যে হচ্ছে তাদের স্ট্রাইকার, সে হচ্ছে ইনজিওর্ড, এবং তার পাশাপাশি তার পজিশনে ব্রিল এম্বোলোকে খেলাচ্ছিল যা সুইস স্ট্রাইকার, সে হচ্ছে প্রচণ্ড ইনকনসিস্টেন্ট। তো তার জায়গায় তারা সাইন করিয়েছে স্টার্মগ্রাস থেকে 22 বছর বয়সী স্ট্রাইকার বিয়ারেথ। সে হচ্ছে এসেই 4 গোল করেছে 4টে ম্যাচে। তো তার উপর তারা নজর রেখে এগোবে। এবং আমরা বেনফিকার দিকে আছি, বেনফিকা নিজেদের লিগে সেকেন্ড আছে এবং মোস্ট প্রবলি তারা ফার্স্টে চলে যাবে। আচ্ছা, তারা হচ্ছে 16 পজিশনে আছে, যে 16 পজিশনে ফিনিশ করেছে গ্রুপ স্ট্যান্ডিংয়ে, যাই হোক লিগ স্ট্যান্ডিংয়ে। তো এরপর হচ্ছে তারা নিজেদের হোমে অ্যাথলেটিকোকে 4-0 হারিয়েছে এবং জুভেন্টাসকে অ্যাওয়েতে 2-0 হারিয়েছে। এরপর হচ্ছে তারা বার্সেলোনার কাছে 5-4 ম্যাচ হেরেছে, যেটা খুবই এক্সাইটিং একটা ম্যাচ ছিল লাস্ট ম্যাচ ডে আগের ম্যাচ ডেতে। তো এই ম্যাচগুলো হচ্ছে তাদের ইম্পর্টেন্ট যেগুলো ম্যাচ। এর পাশাপাশি তাদের যে কটা প্লেয়ারের উপর আমরা নজর রাখবো সেটা হচ্ছে ওরকুন কোকচু, তারপর হচ্ছে এঞ্জেল ডি মারিয়া এবং রেড হট ফর্মে থাকা পাভলিডিস, তাদের যে স্ট্রাইকার। আচ্ছা, এই ম্যাচে যেহেতু এক্সপিরিয়েন্স ভার্সেস ইউথ, তো সেক্ষেত্রে আমি এসএল বেনফিকা হচ্ছে যেহেতু সিডেড ড্র মানে সেকেন্ড লেগ নিজেদের হোমে খেলবে, তাই বেনফিকাকে এগিয়ে রাখাটাই ফেভার করবো তাদের। তো বেনফিকা আমার কি বলবো যে মতে এই ম্যাচ বেরিয়ে যাবে, ম্যাচ জিতে বেরিয়ে যাবে। আচ্ছা, নেক্সট যেটা ম্যাচ আছে সেটা হচ্ছে ফেয়েনুর্ড ভার্সেস এসি মিলানের ম্যাচ। এসি মিলান তাদের লিগে খুব খারাপ অবস্থায় রয়েছে এবং তারা চ্যাম্পিয়ন্স লিগে মোটামুটি একটা ওপর নিচ পারফরমেন্স দিয়েওছে। এবং এটা একটা খুব ইন্টারেস্টিং বিষয়, সেটা হচ্ছে ফেয়েনুর্ড এবং এসি মিলানের ক্ষেত্রে সেটা হচ্ছে জেমিনেজ, যে কিনা 105 গেম 105টা ম্যাচ খেলেছে এবং 65টা গোল এবং 14টা অ্যাসিস্ট রেখেছে ফেয়েনুর্ডের হয়ে। সে অ্যাকচুয়ালি তারা ফেয়েনুর্ডের হয়ে রেখেছিল অ্যাকচুয়ালি। তো তারপরে যদি দেখি তাহলে হচ্ছে এই সিজনেও সে 19 ম্যাচে এবং 19 ম্যাচে 16 গোল এবং 3খানা অ্যাসিস্ট করেছে। তো এটা একটা সবচেয়ে বড় বিষয়। সেই জিমিনেজ তো বোধহয় মিলানে চলে যাচ্ছে, তাই তো? হ্যাঁ, জিমেনেজকে সাইন করেছে মিলান। হ্যাঁ, এক্স্যাক্টলি। ফেয়েনুর্ডের হয়ে খেলার পরে এখন মিলানের হয়ে খেলতে দেখা যাবে জিমিনেজকে। তো এটা একটা খুব ইন্টারেস্টিং একটা কি বলবো যে লুইস ফিগো টাইপের ব্যাপার। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো এটা একটা বিট্রে করে বড় ব্যাপার। তো এটা একটা ভালো জিনিস দেখা যাবে এই ম্যাচে। তো সেটা হচ্ছে ফেয়েনুর্ড নিজেদের লিগ পজিশনেও যদি দেখি তারা 5th পজিশনে আছে এবং তারা চ্যাম্পিয়ন্স লিগে 19তম পজিশনে শেষ করেছে। তারা
যেটা দেখি যদি সবচেয়ে বড় তারা যে মার্জিনে হেরেছে সেটা হচ্ছে লিলের সাথে 6-1 গোলে, ঠিক আছে। তো এটা একটা বড় হার এবং মিলান সেখানে তাদের লিগে 7 পজিশনে রয়েছে এবং তারা 13 নম্বর পজিশনে ইউসিএল এর পজিশনে শেষ করেছে। তো দ্যাটস ওয়াই তারা সিডেড মধ্যে পড়ছে। তো সেক্ষেত্রে মিলানের কাছে একটা অ্যাডভান্টেজ থাকতে পারে, কিন্তু মিলানও খুব একটা তাদের ভালো ফর্মে নেই। কিন্তু তারা রাফায়েল লিয়াও এবং জোয়া ফেলির রিসেন্ট সাইনিং যদি দেখি, রাইন্ডার্স এবং থিও ওয়াকার, এদের যদি আমরা স্কোয়াড ডেপথ হিসাবে দেখি তো এরা কিন্তু খুব এক্সপিরিয়েন্স প্লেয়ার এবং খুব বড় বড় ক্লাবের প্লেয়ার। তো দ্যাটস ওয়াই তারা কিন্তু তাদের স্কোয়াড হিসাবে কিন্তু অনেক অনেক এগিয়ে ফেইনুডের থেকে। তো এটা একটা বড় বিষয় দেখার যে এসি মিলান তাদের এই ভালো ভালো প্লেয়ার, যেগুলো বড় বড় নামের অ্যাকচুয়ালি প্লেয়ার, তাদেরকে কীভাবে ইউজ করে এবং এই ম্যাচটায় কীভাবে তারা নিজেদের এগিয়ে রাখার চেষ্টা করে। তো আশা করি এই ম্যাচটাতে এসি মিলান দুটো লেগেই আশা করা যায় এগিয়ে থাকবে। তো ফেইনুডেরকেও খারাপ বলা যায় না, কারণ তারা লাস্ট ম্যাচে বায়ার্ন মিউনিখকে হারিয়েছিল 3-0 বলে। তো দ্যাটস ইট। তো এটাই বলার ফেইনুড এবং এসি মিলান নিয়ে। তো এই ম্যাচটাও একটা খুব হাড্ডাহাড্ডি লড়াই হলেও হতে পারে। স্টিল আমি এসি মিলানকে এগিয়ে রাখবো। That's it. Well, that's it for today. Let us know if you liked our video. Leave a comment down below about what your opinions are. Please like, share and subscribe to Matchpoints. Thank you for watching.